কত সহজে আমরা কাউকে পাগল বলি, মেন্টাল বলি, বলার সময় একবার কিন্তু ভাবিও না। এরকম কিছু পাগলদের নিয়ে একটা এক্সিবিশন হচ্ছে। কথা বলার আজকের পর্বে এটাই কথা আপনাদের সাথে। আপনাদেরকে দুটো মানুষের কথা শোনাবো। একজন এই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় অভিনেতা এবং অন্যজন তার সহধর্মিণী, নিজে একজন সমাজকর্মী এবং লেখিকাও বটে। নামগুলো এক্ষুনি রিভিল করছি না। আমি দাঁড়িয়ে আছি সাউথ সিটি মলে। এখানে রত্নাবলী রায় অঞ্জলি ফাউন্ডেশনের একটা দারুণ এক্সিবিশন, যার নাম দেয়া হয়েছে ম্যাড স্টোরিজ, পাগলদের গল্প। এখানে বিরাট বড় একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে, যে ক্রিসমাস ট্রিতে পাতা নেই কিন্তু অনেক গল্প আছে। কোনো ছেলের বাবার হারিয়ে যাওয়ার গল্প, শৈশব নষ্ট হওয়ার গল্প, কোথাও হয়তো কিছু পাগলামোর গল্প। এই পাগলদের নিয়েই এক বিরাট কর্মযজ্ঞ তৈরি করেছে অঞ্জলি ফাউন্ডেশন। অভিনেতা তিনি এই যে পরিচালক প্লিজ, হ্যাঁ অনেক বেশি করে পরিচালক, যেটা উনি নিজে বলেন যে অনেক বেশি করে উনি পরিচালক, কিন্তু বেশি ছবি করেছেন, পরিচালনা অপেক্ষা অভিনয় করেছেন বেশি। যাই হোক, আমরা আজকে তার পরিচয়, পরিচালক সত্তা বা সিনেমা সত্তার কোনো কথা না। পরমদা, এই ব্যস্ত শহরে, আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে আপনি এখানে এক্স্যাক্টলি কেন? একটা কারণ নিঃসন্দেহে যে এইটা যারা অর্গানাইজ করেছেন, যারা আয়োজন করেছেন, যে প্রতিষ্ঠান অঞ্জলি, আহ, সেই অঞ্জলির সঙ্গে আমার একজন খুব মানে প্রিয় মানুষ রত্নাবলী দি, তিনি মানে তার সৃষ্টি অঞ্জলি। আর একটা খুব বড় কারণ নিশ্চয়ই যে অঞ্জলির সঙ্গে আমার সহধর্মিণী, আমার স্ত্রী খুব ওতপ্রোতভাবে যুক্ত আছেন। ইনফ্যাক্ট এই এক্সিবিশনটা, ইনস্টলেশনটা করার পিছনে পিয়া এবং তার কলিগদের অনেকটা বড় ভূমিকা আছে, নিঃসন্দেহে এটা একটা কারণ। কিন্তু আমার মনে হয়েছে যে সেটা ছাড়াও, সেই ব্যক্তিগত কারণটা ছাড়াও, আমার মনে হয় যে এই যে একটা আলো ঝলমলে শপিং মল, যেখানে সব মানুষ শুধু কেনাকাটি করতে আসে, বড় বড় ব্র্যান্ড চতুর্দিকে, মানে বাজার অর্থনীতির একটা যা দুর্দান্ত একটা ডিসপ্লে, এবং সেটাতে আমরা সকলেই আসি, সেখানে কেনাকাটি করতেই আসি। কোটি কোটি মানুষ সেখানে পদার্পণ করেন প্রত্যেকদিন। তার মধ্যে হঠাৎ করে মানুষকে যে একটু হলেও তাদের রেসপন্সিবিলিটি সম্বন্ধে সচেতন করা, যে মানসিক স্বাস্থ্যটা আসলে কি, মানসিক স্বাস্থ্য কিভাবে কিভাবে মানুষকে, আমাদের প্রত্যেকটা মানুষকে কিভাবে প্রভাবিত করে, কিভাবে এফেক্ট করে প্রত্যেক দিন, সেটা সম্বন্ধে মানুষকে একটুখানি নাড়িয়ে দেওয়া, একটুখানি মানে ভাবতে বাধ্য করা, এটা একটা মানে অভাবনীয় প্রয়াস, এবং সেটা যে সফল করা গেছে সেটাও প্রায় অভাবনীয়। আমি একদম সিনেমাতে না এসে পারছি না, আমি কোনো নয়, এইরকম মানসিকতা ছিল বলে কি আপনি সমান্তরালে ওই চরিত্রটা করেছিলেন? দেখো, মানসিক স্বাস্থ্য জিনিসটা নিয়ে কিন্তু জার্নালিস্ট না, না, বুঝতে পেরেছি। বলতে পারো, হ্যাঁ, মানে আমি হঠাৎ করে নাই করতে পারতাম ওই সময় দাঁড়িয়ে ছবিটা। আমি করেছিলাম ওই কারণে যে আমার মনে হয় যে একজন শিল্পী হিসেবে সবসময় সচেতন ভাবে সমাজের প্রতি কর্তব্য পালন একজন শিল্পীর পক্ষে করা সম্ভব, বা তার তার থেকে সেই দাবি করাটাও ভুল। কিন্তু আমার মনে হয় একজন শিল্পী ন্যূনতম সচেতনতা থাকা দরকার তার পারিপার্শ্বিক সমাজ সম্বন্ধে, এবং সেই পারিপার্শ্বিক সমাজকে কোন বিষয়গুলি সব থেকে বেশি করে কি বলবো প্রভাবিত করছে এবং আলোড়িত করছে, সেগুলো নিয়ে একটা সচেতনতা থাকাটা যে কোনো শিল্পীর দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই জায়গা থেকেই হয়তো সমান্তরাল বা এরকম আরো কিছু ছবি করা। আমি পিয়াদিকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে পিয়াদির কাছে, লাস্ট কোয়েশ্চেন ম্যাম, থ্যাংক ইউ। আমি পিয়াদিকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে এই এক্সিবিশনটা কি পিয়াদি এই সমাজের, আমরা যারা সোকল্ড নিজেদেরকে সাবেকি বলি, কেউ ভদ্র বলি, বা হোয়াটএভার, যাই আমরা সাজানো গোছানো মানুষগুলোর বিপক্ষে একটা সপাট চড়, যারা শব্দ চয়নের ক্ষেত্রে যাকে, যার যে জায়গাটা মেন আজকের এই জায়গাটা, যে আমরা মানসিক ভারসাম্য শব্দটাকে যদি একটুখানি দেখি, যে দেখো, আমার মনে হয় যে আমরা যারা নিজেদের স্বাভাবিক বলি, হ্যাঁ, তারা নিজেরা অনেক সময় জানিও না যে আমরা নিজেদের স্বাভাবিক বলছি, আমরা কতটা স্বাভাবিক, বা স্বাভাবিকত্বের মানে বেড়াটা বা সীমানাটা কোথায় সেটা সম্বন্ধেও আমরা ইয়ে নই, এবং আমরা দশকের পর দশক, শতকের পর শতক ধরে পাগল শব্দটা ব্যবহার করে অভ্যস্ত। আমাদের ইংরেজিতে আমরা ম্যারো ওয়াট বলি। হ্যাঁ, তো ম্যাডনেস স্টোরিজ, তো সেই জায়গা থেকেই মানুষকে মনে করা যে হ্যাঁ ঠিক আছে, আমরা এই ধরনের বাজার চলতি শব্দগুলো ব্যবহার করছি, কিন্তু যারা এই জিনিসটার মধ্যে দিয়ে প্রতিনিয়ত যান, এই সমস্যাটার মধ্যে দিয়ে, তাদের গল্পগুলো কি, সেইটা একবার ভালো করে জানলে বোধহয় এই শব্দগুলো ব্যবহার করা থেকে বিরত থাকার দিকে এক পা হলেও অগ্রসর হওয়া যাবে আর কি। সেই চেষ্টাটাতেই আমার মনে হয় এই প্রদর্শনীটি হাঁটার চেষ্টা করে, এবং আমার অভিনন্দন অঞ্জলিকে এবং গোটা টিমকে। আমরা স্বাভাবিকভাবে সহজ যে প্রশ্নটা প্রথম মাথায় আসে, সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকবারই উদ্যোগটা খুব ব্যতিক্রমী হয়।
আমরা কি সত্যি যে সবচেয়ে সমস্যা যেটা নাগরিক জীবনে আমাদের হয়, সেটা হচ্ছে আমরা খুব সহজে কিছু এমন শব্দ ব্যবহার করে ফেলি, পাগল, ছিটিয়াল, মেন্টাল, এই শব্দটা উল্টো দিকের মানুষটাকে কতটা স্ট্রেস দেয় এটা আমরা বুঝতে পারি না। বা হয়তো সেই বোধ আমাদের হয়নি, বা কিছু মানুষের রয়েছে, বেশিরভাগ লোকেরই হয়নি। সেই জায়গায় এটা কি আপনাদের প্রতিবাদ, নাকি সমাজের সেই অংশটাকে একটা সপাট চড়, নাকি এটা আপনারা বোঝাতে চাইলেন যে আরেকটু শিক্ষিত হন? আমাদের আমাদের এই প্রচেষ্টাটা আসলে প্রথম উদ্দেশ্য হলো যে কিছু গল্প সামনে আনা, এবং সেই গল্পের মাধ্যমে আমরা যে এই গোটা প্রজেক্টটাকে ম্যাড স্টোরিজ নাম দিয়েছি। ম্যাড শব্দটা নিয়ে বিশেষ করে বলবো যে ম্যাড শব্দটা কিন্তু আহ, গত কয়েক বছর ধরে there has been a movement which has reclaimed that word. হ্যাঁ, তো ম্যাড ইজ নো লঙ্গার আ টার্ম ফর মানে কি বলবো, ডিসমিস করে দেওয়ার মতো টার্ম না। ম্যাডটা এখন অ্যাকচুয়ালি সেলিব্রেট করার মতো টার্ম, এবং ম্যাডের অর্থ হলো অনেক ধরনের রিয়ালিটি তো থাকে, তো অন্য রকমের আইডেন্টিটিকে সেলিব্রেট করা। ঠিক ঠিক ঠিক। আমরা যেমন বলি যে একটা মানুষ মিউজিক নিয়ে তার ম্যাডনেস আছে, সেক্ষেত্রে ম্যাডনেসটা তার কি বলবো, তাকে গ্লোরিফাই করে। অথচ আমরা স্বাভাবিক জীবনে কাউকে ম্যাড বললে একটু আমরা নাক কচকাই, ভুরু কচকাই। নিশ্চয়ই আপনি বাংলায় যে শব্দটি বললেন পাগল, সেই শব্দটা তো ঐতিহাসিকভাবে ব্যবহারই অনেক মানে বেশিরভাগ সময় মানে মানুষ করেন অপমান সূচক ভাবে, বা জাস্ট রিজেক্ট করে দেওয়ার মতো। এই ম্যাড এক্স্যাক্টলি কাদের গল্প বলছে? আমাদের এখানে আমরা তো অঞ্জলি যে সংগঠন, মানসিক স্বাস্থ্য সংগঠন, আমরা কাজ করি মানসিক হাসপাতালের ভিতরে। পশ্চিমবঙ্গে 4টে গভর্নমেন্ট মেন্টাল হসপিটালের ভিতরে আমরা কাজ করি, এবং তাদের ভেতরে যে আবাসিকরা থাকেন, সেই আবাসিকদের গত 2 বছর ধরে আমরা খুব ফর্মালি তাদের গল্প কালেক্ট করছি। মানে একদম আমরা এই প্রজেক্টের জন্য তারা কি ভাবছেন, তাদের ইতিহাস কি, তাদের গল্পগুলো কি, এবং নট নেসেসারি সেগুলো সব দুঃখের গল্প। তাদের কি খেতে ভাল লাগে, তাদের কি সিনেমা দেখতে ভাল লাগে, সমস্তটাই। আমি এখানে একটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ইনোভেটিভ লাগলো নাগরিক হিসেবে, যে আপনারা সম্ভবত স্টিকারিং করেছেন, হ্যাঁ, ফ্লোরের মধ্যে। স্ক্যানারটা তো বোঝাই যাচ্ছে, প্রত্যেকটা স্ক্যানারের নিজস্ব নিজস্ব গল্প আছে। স্টিকারিং এর এই আইডিয়াটার এক্স্যাক্টলি মানে এটার পেছনেও কি কোনো স্টোরি আছে, না এটা জাস্ট একটা ভালো আইডিয়া? এটার পেছনে আইডিয়াটা প্রথমে আইডিয়াই মনে হয়, কিন্তু তারপরে অনেক সময় তারপরে story গল্প বেরিয়ে জানা যায়। আসে। ঠিক ঠিক। তো একটা দিক তো এইটা যে আপনি যদি ওপর থেকে তাকান মলের, তারা আপনার দিকে তাকিয়ে থাকবে। আর দ্বিতীয় যেটা আমার মনে হয় ইমপ্লিকেশন, সেটা হচ্ছে অনেকেই যেটা এখানে আপত্তিও তুলেছেন যে এদের উপর আমরা হেঁটে যাচ্ছি কেন। তাদেরকে আমরা বলবো যে আরেকটু ভাবুন, আসলে আমরা হেঁটে চলে যাই তার উপর, তাদের উপর তো সত্যি আমরা মারিয়ে চলে যাই। এই গভীরতা কি এখনো অব্দি সত্যি কি আমার শহর এতটা রিক্ত হয়েছে যে এই গভীরতাটাকে ছুঁয়ে নেবেন আপনি, আপনার বিশ্বাস? আমরা খুব আশাবাদী, কারণ গত 1 সপ্তাহ ধরে দেখছি যে প্রচুর মানুষ আসছেন, দেখছেন, যারা কোনোদিন এই ধরনের কোনো আলোচনায় অংশীদার হননি, তারাও আগ্রহ নিচ্ছেন, বোঝার চেষ্টা করছেন। আমার সম্ভবত শেষ, আশা করবো শেষ প্রশ্ন, আপনাকে অনেকক্ষণ সময় নষ্ট করাবো না। আহ, এই গোটা যে প্রসেস আপনারা এতদিন ধরে করলেন, এটা শেষ হয়ে যাবে একদিন, সম্ভবত আজকেই তার শেষ দিন। আজকে শেষ। কালকে আর এটা এরকম থাকবে না, হয়তো 2 দিন বাদেই তাই সাজানো বা ডেকোরেশনের পরিবর্তন হয়ে যাবে। আমরা কি কখনো সেই ম্যাচিউরিটি ডেভেলপ করতে পারবো, যেদিনকে আপনাদের মতো মানুষকে রাস্তায় নেমে এটা না বোঝালেও আমরা সেটুকু শিক্ষিত হতে পারবো যে কথা বলার আগে বা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার আগে, হতেই পারে কোনো মানুষের, আমি ধরে নিলাম মানসিক ভারসাম্যের খানিকটা অদল বদল কিন্তু প্রত্যেকের হয়, প্রত্যেকটা মানুষের তো শারীরিক ভারসাম্যও সমান হয় না, মানে কিন্তু মানসিক ভারসাম্যকে আমরা বিরাট করে দেখি। আপনার কি মনে হয় আমরা কি পারবো সেই জায়গাটাকে রিচ করতে, নাকি আপনি ওটাই বিশ্বাস করেন একদিনে হবে না, একদিন ঠিক হবে? নিশ্চয়ই একদিনে হবে না, কিন্তু আমাদের যে গোটা কাজটা, সেটা তো পারবো ভেবেই করা। পারবো পারবো না ভাবলে আর কাজটা করারই কোনো মানে হয় না। তো নিশ্চয়ই পারবো। আমরা অনেকটা ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ইন্ডিয়ান ক্রনিকলস এর গল্প বলার এই যে মরশুম চলছে, আমরা সঙ্গে পেয়েছিলাম এমন একটা মানুষকে, তার নিজের একরাশ পরিচয়ের বাইরেও তিনি মান এবং হুঁশযুক্ত এমন একটা মানুষ হিসেবে আজকে এই কাজটা করছেন, যেটা সমাজকে শেখাবে। আশা রাখবো আগামী দিনেও আমরা শব্দ চয়নের ক্ষেত্রে
আমরা এই মানুষগুলোকে দেখে শিখবো যে সমাজের এত প্রতিযোগিতা মানুষগুলো যদি ভাবতে পারে, আপনিও ভাবতে পারি। সকলে ভালো থাকবে।